জীবন আমাকে প্রথম যে শিক্ষাটা দিয়েছিল সেটা ছিল খুব কঠিন। শিখেছিলাম এই পৃথিবীতে ভালোবাসার স্বপ্ন দুটোই কেনা যায়। যেদিন আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা আমার হাত ছেড়ে দিয়ে বলেছিল, তোমার হাতে কোনো ভবিষ্যৎ নেই রাফি, সেদিন আকাশ ভেঙে পড়েনি, কিন্তু আমার ভেতরের মানুষটা মরে গিয়েছিল। আমি ছিলাম তাদের চোখে কেবলই একজন ব্যর্থ সামান্য ছেলে, কিন্তু সেই ব্যর্থতা আমার পরিচয় ছিল না, ছিল আমার ভেতরের আগুনের স্ফুলিঙ্গ। আজ আমি আপনাদের সেই গল্প শোনাবো, কিভাবে এক অবহেলিত ছেলেটির সফলতার গল্প শুরু হয়েছিল এক চরম অপমান আর বুক ভাঙা শপথ থেকে। আমার নাম রাফি। আমাদের পরিবারটা ছিল খুবই সাধারণ, মধ্যবিত্ত বলা চলে। বাবা দিনরাত খেটে আমাদের মানুষ করার চেষ্টা করতেন, আর আমার পৃথিবী ছিল দিয়াকে ঘিরে। দিয়া আর আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমাদের সম্পর্কটা ছিল ৮ বছরের। মনে করতাম আমাদের ভালোবাসার বাঁধনটা হয়তো কোনো দিন ছিঁড়বে না, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মধ্যে একটা কঠিন দেয়াল থাকে। দিয়ার বাবা যখন আমাদের সম্পর্কটা মেনে নেওয়ার কথা বললেন, তখন একটা কঠিন শর্ত দিলেন। তিনি বললেন, রাফি, দিয়াকে বিয়ে করতে হলে তোমাকে একটা ভালো চাকরি জোগাড় করতে হবে, এমন একটা চাকরি যেখানে তোমার একটা ভবিষ্যৎ আছে। আমার মনে হলো কাজটা তো কঠিন নয়, দিয়ার জন্য আমি সব করতে পারি। আমি দিন রাত এক করে ইন্টারভিউ দিতে শুরু করলাম, কিন্তু আপনারা তো জানেন আমাদের মতো সাধারণ ছেলেদের জন্য ভালো চাকরি পাওয়া কতটা কঠিন। একটার পর একটা ইন্টারভিউতে ব্যর্থ হলাম। প্রতিটা ব্যর্থতা যেন একটা করে পেরেক হয়ে আমার আত্মবিশ্বাসে গেঁথে যাচ্ছিল। আমি হতাশ হচ্ছিলাম, কিন্তু দিয়ার মুখের দিকে তাকিয়ে আবার উঠে দাঁড়াতাম। একদিন দুপুরে আমি দিয়ার বাড়িতে গিয়েছিলাম। তখন দিয়ার বাবা অফিস থেকে ফিরেছেন। আমাকে দেখে তিনি একটু থমকে গেলেন। আমি যখন বললাম, আঙ্কেল, আমি একটা ইন্টারভিউ দিয়ে এলাম, মনে হচ্ছে এবার হয়ে যাবে, তখন তিনি এমন একটা হাসি হাসলেন যা আমার আজও মনে আছে। সে হাসিতে কোনো ভরসা ছিল না, ছিল শুধু করুণা। তিনি বললেন, রাফি, তুমি হয়তো জানো না, আজকালকার বাজারে ভালো চাকরি পেতে হলে শুধু মেধা নয়, টাকা লাগে, যোগাযোগ লাগে। তোমার বাবার সামান্য আয় দিয়ে তুমি কত দূর যেতে পারবে? তুমি আমাদের দিয়ার যোগ্য নও। তার সেই সহজ সরল কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধেছিল। কিন্তু সেদিনও দিয়া আমার হাত ধরেছিল, বলেছিল, আমরা একসাথেই লড়ব রাফি। কিন্তু সেই লড়াইতে দিয়া বেশি দিন থাকতে পারেনি। একদিন সকালে দিয়ার ফোন এলো। তার কণ্ঠস্বর শুনেই আমি বুঝতে পারলাম কিছু একটা খারাপ হতে চলেছে। সে কাঁপা গলায় বলল, রাফি, তুমি একবার আমাদের বাড়িতে এসো, বাবা মা তোমার সঙ্গে কিছু কথা বলবেন। আমি গেলাম। গিয়ে দেখি দিয়ার বাবা মা ছাড়াও সেখানে আরও একজন বসে আছেন। দেখতে বেশ সুদর্শন, নাম তার সায়ান। জানা গেল সায়ান আমেরিকা থেকে ফিরেছেন, বিশাল ধনী পরিবারের ছেলে। দিয়ার বাবা আমাকে দেখে এমনভাবে কথা বলা শুরু করলেন যেন আমি তাদের বাড়ির পুরনো কাজের ছেলে। তিনি স্পষ্ট বললেন, শোনো রাফি, আমি চাই না আমার মেয়ের জীবনটা নষ্ট হোক। তুমি গত 6 মাসে একটা সামান্য পিয়নের চাকরিও জোগাড় করতে পারোনি, আর দিয়ার জন্য আমি সায়ানের মতো পাত্র পেয়েছি। ওর একটা নিশ্চিত ভবিষ্যৎ আছে। আমার দিকে তাকিয়ে সায়ান তাচ্ছিল্যের হাসি হাসল। দিয়ার বাবা তখন আরো কঠোর হলেন। তিনি বললেন, তোমার এই বেকার তকমা নিয়ে তুমি স্বপ্ন দেখতে পারো না। তোমার মতো ছেলেরা শুধু আশা দেখাতে পারে, কিন্তু পূরণ করতে পারে না। তুমি ভুলে যাও দিয়াকে। আর তোমার মতো রিক্সা চালকের ছেলে কি বোঝে বড়লোকদের জীবন? দিয়ার মা বললেন, রাফি, তোমরা এখনো অল্প বয়সী, এই বয়সে এমন পাগলামি মানায়, কিন্তু বাস্তবতা বোঝো, দিয়ার জন্য ভালো হয়েছে। দিয়া নীরবে সব দেখছিল। আমি তার দিকে তাকালাম। আমার চোখে ছিল প্রশ্ন, আর তার চোখে ছিল অসহায়তা এবং একরাশ ভয়। সে আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, শুধু বলার সাহস পাচ্ছে না। দিয়ার বাবা তখন শেষ পেরেকটা ঠুকে দিলেন। তিনি সায়ানকে উদ্দেশ্য করে বললেন, আসলে কি জানেন, এইসব ছেলেরা শুধু সময় নষ্ট করে, এদের কোনো ভবিষ্যৎ নেই। এদের দেখে মনে হয় পরিবারের অপমান সহ্য করে কোটিপতি হলো যে ছেলেটি, কিন্তু আসলে ওরা সারা জীবন বেকারই থেকে যায়।
এই কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। আমার সমস্ত রাগ হতাশা যেন এক জায়গায় জমা হলো। আমি দিয়ার দিকে শেষবারের মতো তাকিয়ে বললাম, দিয়া, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলবো না। আজ যে অপমানটা আমি পেলাম এর প্রতিটি কথার জবাব আমি দেব। যেদিন আমি তোমাদের সামনে দাঁড়াবো সেদিন তোমরা আফসোস করবে। সেদিন আমি শুধু একটা চাকরি নিয়ে ফিরবো না, ফিরবো আমার নিজের সাম্রাজ্য নিয়ে। আমি সেখান থেকে বেরিয়ে এলাম। পেছনে দিয়া ডাকেনি। সেই দিন আমার ভেতরে কোনো কান্না ছিল না, ছিল শুধু ইস্পাতের মতো কঠিন এক শপথ। আমি সেই অপমানের জ্বালা নিয়ে বেরিয়ে এসেছিলাম। সেই দিনের পর আমি শহর ছেড়ে চলে এলাম। ঢাকা শহরে এসে নিজেকে পুরোপুরি পাল্টে ফেললাম। আমি আর চাকরির পেছনে ছুটিনি। আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজের বস হব। শুরু করলাম ছোট্ট একটা অনলাইন ব্যবসা। প্রথম দিকে পুঁজি ছিল সামান্য, শুধু বাবার দেওয়া কিছু জমানো টাকা আর আমার ল্যাপটপ। রাত দিন এক করে কাজ শুরু করলাম। দিনের আলো আমি দেখতাম না বললেই চলে। আমার ঘরটা ছিল আমার অফিস, আমার কারখানা, আমার ঘুমানোর জায়গা। যখন কোনো অর্ডার আসতো তখন মনে হতো আমার রক্ত দিয়ে তৈরি টাকা আসছে। প্রথম দিকে অনেক লোক ঠকিয়েছে, অনেক ভুল হয়েছে, কিন্তু আমি থামিনি। প্রতিবার যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়তাম তখন আমার কানে বাজতো দিয়ার বাবার সেই অপমান। সেই অপমানই ছিল আমার সবচেয়ে বড় জ্বালানি। আমি নিজেকে মনে করিয়ে দিতাম আমি একজন বেকার তকমা পাওয়া ছেলে নই, আমি একজন উদ্যোক্তা। আমার ব্যবসার পরিধি বাড়তে শুরু করলো। ছোট ছোট অর্ডার থেকে বড় বড় চুক্তি আসতে শুরু করলো। আমার ব্যবসার নাম ছড়িয়ে পড়লো। আমার সেই পুরনো ল্যাপটপটা পাল্টে গেল অত্যাধুনিক অফিসে, আর আমার একার কাজ হয়ে গেল একটা ছোট টিমের কাজ। আমি আমার জীবনের সফলতার গল্প লিখতে শুরু করলাম। 4 বছর কেটে গেল। এই 4 বছরে আমি একটাও ছুটি নিইনি। এই 4 বছর ছিল আমার নীরব সংগ্রাম। আমি শুধু টাকা বানাইনি, আমি নিজের আত্মমর্যাদা পুনরুদ্ধার করেছি। আমার ব্যাংক অ্যাকাউন্ট আর সম্পত্তির হিসাব এমন একটা জায়গায় পৌঁছালো যা দিয়ার বাবার কল্পনাতেও ছিল না। আমি এখন শুধু সফল নই, আমি এখন জন টপ কোটিপতি। 4 বছর পর আমি আমার জন্ম শহরে ফিরলাম একটি বড় ব্যবসার ডিল করার জন্য। আমার কোম্পানির একটি নতুন শাখা খোলার প্রয়োজন ছিল। আমি যখন এয়ারপোর্ট থেকে নামলাম তখন আমার পরনে ছিল দামি স্যুট, সাথে একজন ব্যক্তিগত সহকারী। আমি এখন সেই পুরনো রাফি নই, এখন আমি আরে গ্রুপে সিইও। আমার শহরের নামকরা একটা 5 তারা হোটেলে ডিলটা ফাইনাল হওয়ার কথা ছিল। ডিনারের সময় হঠাৎ আমার চোখ গেল পিছনের একটা টেবিলে। সেখানে বসে আছে দিয়া আর তার স্বামী সায়ান। সায়ান খুব উচ্চ স্বরে কথা বলছিল, যেন সবাইকে জানাতে চায় যে সে কত ধনী। কিন্তু দিয়ার চোখে সেই ঝলক ছিল না। তার চোখে ছিল এক গভীর বিষাদ। সে সুখী ছিল না। আমার ডিল যখন প্রায় শেষ তখন সায়ান হঠাৎ আমার সহকারীকে দেখতে পেল। সায়ান আমার কাছে এসে আমার সহকারীকে বলল, এই তুমি কে? তোমার বসকে বলো আমাদের কাছে যেন একটা টেবিলে বসার ব্যবস্থা করে দেন। আমার সহকারী ইতস্তত করছিলেন, তখন আমি বললাম আমি তার বস। সায়ান আমাকে দেখে চমকে গেল। আরে তুমি রাফি না? কি করছো আজকাল? মনে হচ্ছে ভালোই আছো। কোনো একটা ভালো চাকরি পেলে নাকি? তার কণ্ঠস্বরে তখনও সেই তাচ্ছিল্য। আমি হেসে বললাম, হ্যাঁ সায়ান, একটা ভালো কাজ পেয়েছি। ঠিক সেই সময় আমার কোম্পানির সাথে যে ডিল ফাইনাল হচ্ছিল সেই কোম্পানির মালিক আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, আপনারা জানেন রাফি সাহেব আমাদের সাথে বিশাল একটা ডিল করেছেন। তিনি এখন শহরের অন্যতম টপ কোটিপতি। সায়ান আর দিহাত দুজনেই যেন পাথরের মতো জমে গেল। সায়ানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। দিয়ার চোখে আমি সেই পুরনো ভালোবাসা আর হারানোর যন্ত্রণা দেখতে পেলাম। সায়ান আর কথা বলতে পারল না। সে বুঝতে পারছিল না সেই অবহেলিত ছেলেটি কিভাবে আজ তার চেয়ে অনেক বেশি সফল। দিয়া আমার দিকে ফিসফিস করে বলল, রাফি, আমি তাকে থামিয়ে দিলাম। দিয়া, আমি তোমার বাবার কথা রেখেছি। আমি ফিরে এসেছি, কিন্তু শুধু একটা চাকরি নিয়ে নয়। আমি ফিরে এসেছি আমার নিজের পরিচয়। আমি প্রমাণ করেছি
যে ছেলেটি বেকারত্বের অভিশাপ দূর করে দিল সেই এখন দেশের টপ কোটিপতি। আমি আর সেখানে এক মুহূর্তও দাঁড়াইনি। আমি প্রতিশোধ নিতে ফিরিনি, ফিরেছিলাম নিজেকে প্রমাণ করতে। দিয়া বা সায়ানের আফসোস আমার সফলতার মাপকাঠি নয়। আমার আসল সফলতার গল্প হলো আমার ভেতরের শান্তি। সেই রাতে আমি বুঝলাম আমি দিয়াকে ভালোবাসতাম, কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসতাম আমার আত্মমর্যাদাকে। তো বন্ধুরা, কেমন লাগলো রাফির এই সফলতার গল্প? প্রতিটি ব্যর্থতার পেছনেই লুকিয়ে থাকে এমন একটা সুযোগ যা আপনাকে কোটিপতি করে দিতে পারে। আপনি কি আপনার ভেতরের সেই রাফিকে জাগাতে পেরেছেন? যদি এই গল্পটা আপনার ভেতরে একটুও সাহস জুগিয়ে থাকে, যদি আপনিও আপনার জীবনের চরম অপমানকে শক্তিতে পরিণত করতে চান, তাহলে দয়া করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আপনার প্রতিটি লাইক আমাদের পরবর্তী গল্প লেখার অনুপ্রেরণা। আর এই ধরনের আরও অনুপ্রেরণামূলক সফলতার গল্প যদি নিয়মিত দেখতে চান, তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টা বাটনটি বাজিয়ে দিন। আপনাদের সমর্থনই আমাদের শক্তি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।